হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। রেসিপির সাথে রয়েছে অনেক রকম গল্প। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দেবো 1 চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ। হ্যাঁ, আমি কড়াই তেল দিয়ে হলুদ লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিন। হ্যাঁ, সয়াবিনটা সবসময় সিদ্ধ করে জল ঝরিয়ে নিলে অনেক সময় অনেক সয়াবিনের মধ্যে বালু থাকে, কিন্তু একটু ভালো মানের সয়াবিন হলে সেটা গন্ধও তেমন থাকে না আর বালুও থাকে না। আর সয়াবিনটা সবসময় ভেজেই রান্না করার চেষ্টা করবে। ভেজে রান্না করলে সয়াবিন থেকে যে একটা গন্ধ আসে ওটা আসে না, আর সয়াবিন খাওয়ার স্বাদটাও বেড়ে যায়। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমি একটা নিরামিষ সবজি রান্না করব। নিরামিষ সবজি অনেকেরই হয়তো বা পছন্দ না, কিন্তু আমি আজকে যেভাবে রান্না করছি এভাবে রান্না করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। সব সময় আমিষ খেতে খেতে মাঝে মধ্যে তো একটু মুখের রুচিও পরিবর্তন করা দরকার, তাই না বলো? সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এখন আমি সয়াবিনটা তুলে নেব। সয়াবিনটা খুব বেশি ভাজার দরকার নাই, তাহলে আবার সয়াবিনটার উপরের অংশটা শক্ত হয়ে যাবে। মোটামুটি ভেজে নিলেই হবে। আর তোমরা চাইলে আর একটু তেল বেশি দিতে পারো। আমার হয়তো বা তেলের পরিমাণটা একটু কম হয়েছে, আমি তেল একটু কমই দিই, কারণ তেল কম খাওয়া স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। চেষ্টা করবে তেল কম খেতে, যদিও অনেকে খেতে পারে না। আমার রান্না দেখলে হয়তো অনেকে বলবে কি তেল দিয়ে রান্না করছে, কিন্তু বিশ্বাস করো স্বাদের কোনো পরিবর্তন হয় না। এখন আমি এই কড়াইতেই দিয়ে দেবো তেল, দারচিনি আর তেজপাতা। এটা দিয়ে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সবজিগুলো। এখানে আমি পেঁপে, আলু আর কিছু গাঁঠি কচু ইউজ করেছি। হ্যাঁ, আমি গাঁঠি কচু ইউজ করেছি কারণ আমি যখন নিরামিষ সবজিটা করি আমার হাতের কাছে যে সবজিগুলো থাকে আমি সব সবজিই ব্যবহার করি। আমার কাছে ভালো লাগে, সবজিগুলো দেখতেও একটু কালারফুল হয় আর খেতেও স্বাদ হয়। মিষ্টি কুমড়া থাকলে খুব ভালো হয় নিরামিষে, কিন্তু আমার কাছে মিষ্টি কুমড়া ছিল না, তাই আমি আর কি ব্যবহার করতে পারিনি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনেই দিও, এটা তোমার ইচ্ছা মতো দিও, তাতেই ভালো হবে। লবণের পরিমাণটা আসলে নিজের যারা রান্না করে নিজের মতো করে দেওয়াটাই ভালো। আর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে সবজিটাকে একটু ভেজে নেব। তুমি যদি নিরামিষ তরকারি রান্না করো তাহলে সবজিটা একটু ভেজে রান্না করো, দেখবে যে স্বাদটাই অন্যরকম হয়। অনেকে আবার কাঁচা রান্না করে, কিন্তু আমি সাধারণত নিরামিষ তরকারি রান্না করতে গেলে একটু সবজিটা ভেজেই রান্না করি। এটা আসলে যার যার পছন্দের ব্যাপার, তবে আমার ভেজে করতেই ভালো লাগে। তোমরা যদি আমার রেসিপিটা ফলো করো তাহলে অবশ্যই সবজিটাকে ভেজে নিও। যে সবজিগুলো আমি ভাজছি, কিছু সবজি অবশ্য আমি ভাজা ছাড়াও দেবো, পরবর্তীতে অ্যাড করব। এখন সবজিটা খুব বেশি ভাজতে হবে না, অল্প ভাজলেই হবে। সবজিটা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু বুঝে শুনে দিও, কারণ সবজিটা আমি কোনো ঝোল রাখবো না, একদম মাখা মাখা রান্না করব। এজন্য খুব বেশি জলের প্রয়োজন হবে না। যাতে সবজিটা সুসিদ্ধ হয় সেই অনুযায়ী জল দিলেই হবে। হ্যাঁ, এটা তো যারা রান্না করে এটা খুব ভালো করেই বুঝে যে কতটুকু জল দিতে হবে না দিতে হবে। এগুলোতে খুব একটা পরিমাপ আমার মনে হয় না যে দরকার হয়। জলটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে এই সবজিটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। হ্যাঁ, ঢাকনা দিয়ে দিলে পেঁপে আছে তো, পেঁপেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই দেখো, ঢাকনা খুলে সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ একটু জ্বালিয়ে নেব, কারণ সবজিটা আর একটু সিদ্ধ হলে আমি এখানে আরও কিছু সবজি আরও কিছু জিনিস অ্যাড করব। আমি সয়াবিনটা ভেজে রেখেছিলাম, ওই সয়াবিনটাও তো অ্যাড করতে হবে। এই তো দেখো সবজিটা মেবি 60-70% কুক হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব আমি কেটে রেখেছিলাম কিছু ঢেঁড়স। এটা আমি এই নিরামিষ সবজিটার সাথে ব্যবহার করব। অনেকেই ভাবতেছো যে এইরকম পিচ্ছিল টাইপের সবজি নিরামিষে ভালো লাগবে, খুবই ভালো লাগে, ব্যবহার করে দেখো। আর বেগুন দিলেও ভালো লাগে, আমার কাছে বেগুনও ছিল না। আর যাদের অ্যালার্জি আছে তারা তো একটু বেগুনটা অ্যাভয়েডই করে, সেক্ষেত্রে তুমি এই ঢেঁড়স তারপর গাঁঠি কচু এগুলো দিয়ে দেখো, সবজির স্বাদটা অনেক বেড়ে যায়। আর ঢেঁড়সটা আমি ভেজে নিইনি, কারণ এটা আমি কাঁচাই ব্যবহার করেছি।
আর আমার কাছে কিছু ফ্রোজেন করা মটরশুঁটি ছিল, সেই মটরশুঁটিগুলো আমি এখানে ব্যবহার করব। আরও আমি যখন শীতের সিজন আসে তখন আমি গাজর, মটরশুঁটি এগুলো একটু ফ্রোজেন করে রাখি, কারণ গরমের সিজনে এর এত বেশি দাম বেড়ে যায় আর অ্যাভেলেবেল পাওয়াও যায় না। দেখা যায় পাওয়া গেলে সেগুলো ভালোও হয় না, এই জন্য আমি একটু ফ্রোজেন করে রাখি সবজিগুলো। আমার কাছে এই সবজিগুলো খুব পছন্দ, তো তাই। আর আমি এখন কিছু গাজরও দিয়ে দেবো, এটাও আমার ফ্রোজেন করা সবজি। তোমরা চাইলে তাজা যে সবজিটা পাও সেটা দিয়ে করলে আরও বেশি স্বাদ হয়। আমার কাছে ছিল না, তাই আমার কাছে ফ্রোজেন যে সবজিটা ছিল সেটাই আমি দিয়ে দিলাম। এখন আমি কয়েক টুকরা টমেটো দিয়ে দেবো। টমেটোও আমি ফ্রোজেন করে রেখেছি। আমি বিভিন্ন রকম সবজি ফ্রোজেন করে রাখি, এটা আমার অভ্যাস। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক সবজি খেতে ইচ্ছা করছে কিন্তু আমি হাতের কাছে পাচ্ছি না, সেক্ষেত্রে ফ্রোজেন করা থাকলে খুব সহজে আমরা সেটা দিয়ে রান্না করে নিতে পারি। এখন এটাকে একটু মিশিয়ে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। হ্যাঁ, সবজিটা দেখো কত কালারফুল হয়েছে। দেখতে খুবই কালারফুল হয় সবজিটা, আর খেতেও অনেক স্বাদ লাগে। যখন খাবে মনেই হবে না যে নিরামিষ খাচ্ছ। আর এই সবজিটা থেকে তুমি যদি রুটি, পরোটা এগুলো খাও তাও অনেক ভালো লাগবে। আমি অবশ্য অনেক সময় খালি খালিও খাই রান্না হয়ে গেলে। আমার নিরামিষ সবজি খালি খালি খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার নিরামিষ সবজি খালি খালি খেতে ভালো লাগে কমেন্টস করে জানিয়ে যেও কিন্তু। দেখি কে কে আছো আমার দলে। চলো এখন ঢাকনাটা দিয়ে আর একটু কিছুক্ষণ সিদ্ধ করে নিই সবজিটা সিদ্ধ হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব সয়াবিন। পুরোপুরি সবজিটা সিদ্ধ হয় না, আরও কিছুক্ষণ জ্বালাবো সয়াবিনটা দিয়ে। সয়াবিনটা যেহেতু ভাজাই ছিল তাই একটু শেষের দিকেই আমি সয়াবিনটা অ্যাড করলাম। সয়াবিনটা দিয়ে এখন আর মনে হয় না ঢাকনা দেওয়ার দরকার আছে, কারণ এখন যতটুক জল আছে এতটুক জলেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আর এই সবজিটা বেশি একদম যদি গলে যায় তখন আবার খুব একটা মজা লাগবে না। এই জন্য দেখা যায় যে আমি ঢ্যাঁড়সটা শেষের দিকে ব্যবহার করেছি। প্রথমে যদি ব্যবহার করতাম তাহলে ঢ্যাঁড়সটা একদমই গলে যেত, খেতে একদমই ভালো লাগতো না। তোমরা কিন্তু এই নরম টাইপের সবজিগুলো দিলে শেষের দিকে ব্যবহার করবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া। এটা তো তোমরা জানোই আমি ভাজা জিরার গুঁড়াটা আগে থেকে ভেজে রাখি, সেই জিরার গুঁড়াটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আমি ধনিয়ার গুঁড়া ব্যবহার করব, গরম মশলাটাও ব্যবহার করব। আমি এই সব সবজিতে খুব বেশি মশলা ব্যবহার করি না, বিশেষ করে জিরা, ধনিয়া আর গরম মশলাটা এটাই ব্যবহার করি। এর বেশি আমি তেমন একটা কোনো সবজি কোনো মশলা ব্যবহার করি না। তোমরা চাইলে এটা আদা বেটে দিতে পারো, কিন্তু আদা বাটাটা দিলে তোমাদের একটু আদাটা কষিয়ে নিতে হবে। আর একটা জিনিস আমি ব্যবহার করেছি, সেটাই এই সবজি রান্নাটার স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেবে, সেটা সরিষা বাটা। এই রান্নাটা যদি করো অবশ্যই 2-3 চামচ সরিষা বাটা দিবে, দেখবে রান্নার স্বাদটা এত স্বাদ হয় যা বলার মতো না। সরিষা বাটাটা দিয়ে বেশিক্ষণ কষাবে না বা বেশিক্ষণ আর রান্না করার দরকার নেই। আর আমার রান্নাটা প্রায় হয়েই আসছে, শেষের দিকেই সরিষা বাটাটা দিবে। তেলের মধ্যে কষিয়ে অনেকে দেয়, কিন্তু কষিয়ে দিলে তুমি সরিষার যে ঝাঁজটা বা স্বাদটা ওটা পাবা না। এভাবে শেষে ব্যবহার করে দেখবে খুব স্বাদ হয়, খুব টেস্ট হয় খেতে। দেখো সবজিটা সরিষা বাটা দেওয়ার পর এর চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে। কতটা গ্রেভি, কতটা সুন্দর লাগছে আর কতটা কালারফুল লাগছে, সবজিটা দেখেই ভালো লাগছে আমার। তোমাদের কেমন লাগছে আসলে আমি জানি না। এভাবে একদিন অবশ্যই রান্না করে খেও, আমার রিকোয়েস্ট রইল। আর আমি যা যা দিছি সেই সবজিই দিতে হবে তা না, তোমার যা ভালো লাগবে সেই সবজিই দিতে পারো। আর আমি এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চিড়ে। কাঁচামরিচটা আমি শেষের দিকে ব্যবহার করেছি, এতে ফ্লেভারটাও ভালো থাকে। আর আমি খুব বেশি ঝাল খাই না, তোমরা যারা ঝাল বেশি খাও তারা এখানে শুকনো মরিচ ব্যবহার করতে পারো। আবার ঝালের জন্য তোমরা কাঁচামরিচটা বেশি ব্যবহার করতে পারো, এটা তোমাদের যে যেরকম ঝাল খাও সেই ঝালের উপর নির্ভর করে। আমি একটু ঝাল কম খাই, তো তাই আসলে বাবু হওয়ার পর ওর জন্য ঝাল কম খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে ঝালটা কম খাওয়ার।
তাই আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি। তোমরা তোমাদের মতো করে ব্যবহার করবে, ঠিক আছে? আমার মানে ঝালটা আসলে কি যার যার ইচ্ছে মতো, যে যেরকম পছন্দ করে সেরকম ঝাল ব্যবহার করবে, এটাই তো। এখন আমি আরও কিছু গুঁড়া মশলা এর সাথে ব্যবহার করব। যেমন হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়াটা তো আমি প্রথমেই ব্যবহার করেছি। এরপরে দিয়ে দেবো আমি 1 চামচ গরম মশলা গুঁড়া। এই প্রত্যেকটা গুঁড়া মশলা আমারই বানানো, ভাজা, এই জন্য আমি শেষের দিকেই ব্যবহার করেছি। জিরার গুঁড়াটাও শেষে ব্যবহার করতে পারতাম, তখন দিয়ে দিয়েছি, একটু কারণ ছিল, এই জন্য আমি এক বাটি তুলে রাখবো তো মেয়ের জন্য, এই জন্য মরিচ দেওয়ার আগে, যেটা আমি সবসময় করি। আসলে আমরা ঘরে 3 জন মানুষ, তো এক্সট্রা করে আর বাবুর জন্য ওভাবে রান্না করা হয় না। আমি যে রান্নাটা করি ওই রান্নাটা থেকেই ওর জন্য তুলে রাখি। আর আমি ওকে সব রকম সবজি, সব রকম তরকারি খাওয়াই, কারণ আমি চাই যে ও সব কিছু খাওয়া শিখুক। এই জন্য আমি যাই রান্না করি ওর জন্য তুলে রাখি, ও খাক বা না খাক। ম্যাক্সিমাম সময় দেখা যায় একটু হলেও খায়, ওতেই শান্তি। পুরোটা না খেলেও খাচ্ছে, তো সবজিটা খাওয়া তো শিখতেছে। এখন আমি তরকারিতে একটা ফোড়ন দিব। আমি সাধারণত তরকারিতে ফোড়ন ব্যবহার করি, এটা আমি আমার মা, শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। মা বলে যে তরকারিতে শেষে যদি তুমি একটা ফোড়ন দাও, তরকারির স্বাদই পরিবর্তন হয়ে যায়। তেলের মধ্যে জিরে আর শুকনো মরিচ দিয়ে আমি ফোড়নটা দিয়েছি। সত্যি বলছি, ফোড়নটা দিয়ে দেখো, দেখবে তরকারির স্বাদই পরিবর্তন হয়ে যায়। এই তরকারিটা তুমি ভাত, রুটি, পরোটা খালি খালিও খেতে পারবে, খালি খালি খেলেও ভালো লাগে। আমি অনেক সময় খালি খালি খাই। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই অবশ্যই নিজের যত্ন নিও, কারণ নিজের যত্ন নেওয়াটা খুব জরুরি। তুমি ভালো থাকলে তোমার আশেপাশের মানুষগুলোও যে ভালো থাকবে। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।